স্টার্ট। আচ্ছা, অনলাইন ক্লাসে সবাইকে স্বাগতম। আমরা আজকে হচ্ছে বাংলার দ্বিতীয় পত্র সমাস পড়ব। গত ক্লাসে সমাস পড়াইছিলাম কিন্তু হচ্ছে সাউন্ড আসে নাই, এই জন্য হচ্ছে ওইটা আবার ডিলিট করে দিতে হচ্ছে। ওই ক্লাসটা আবার পুনরাবৃত্তি করবো আমরা, ঠিক আছে? সমাস শব্দের অর্থ হচ্ছে সংক্ষেপণ। সমাস হচ্ছে তিনটা কাজ করে: সংক্ষেপ করে, এক প্রতিকরণ করে, আর হচ্ছে বিভক্তির লোপ করে। এই তিনটা জিনিস করে। তিনটা জিনিস মনে রাখতে হবে। সমাসের কাজ হচ্ছে তিনটা। তিনটা কাজ করে, একটা হচ্ছে সংক্ষেপ করবে, আর হচ্ছে এক প্রতিকরণ করবে, আর হচ্ছে বিভক্তি থাকলে সেই বিভক্তি হচ্ছে লোপ করবে বাক্যের মধ্যে। একটা উদাহরণ দিলে আমরা সহজে বুঝতে পারবো। যেমন হচ্ছে সবচেয়ে কমন উদাহরণটা দিই আমরা। দুটো উদাহরণ দেখছি। একটা হচ্ছে সিংহচিত্ত আসন, সিংহাসন, আর হচ্ছে মৌ সংগ্রহ করে যে মাছি, হচ্ছে মৌমাছি। আচ্ছা, এখন দেখি আমরা কিভাবে হচ্ছে এই তিনটা কাজ এখানে করতেছি। একটা হচ্ছে সংক্ষেপ করা। সিংহ চিহ্নিত আসন, এখানে শব্দ আছে তিনটা। তিনটা শব্দকে একটা শব্দে পরিণত করতেছে, তার মানে হচ্ছে সংক্ষেপ করতেছে। তারপর হচ্ছে মৌ সংগ্রহ করে যে মাছি, এখানে শব্দ পাচ্ছি আমরা 1 2 3 4 5। পাঁচটা শব্দকে একটা শব্দের মধ্যে হচ্ছে পরিণত করতেছে, তার মানে হচ্ছে সংক্ষেপ করতেছে। আর হচ্ছে এক প্রতিকরণ। এক প্রতিকরণ মানে কি? বাক্যের মধ্যে যতগুলো শব্দ ব্যবহার করা হয় প্রত্যেকটা শব্দকে একটা করে পদ বলা হয়। এখানে প্রথম উদাহরণের মধ্যে পদ আছে তিনটা। তিনটা পদকে একটা পদে পরিণত করতেছে। সিংহচিত্ত আসন সমান সমান করতেছি সিংহাসন, তার মানে হচ্ছে একটা পদে পরিণত করতেছে। আর দ্বিতীয় যে উদাহরণ, মৌ সংগ্রহ করে যে মাছি, ওটা হচ্ছে এখানে পাঁচটা পদ আছে। একটা, দুটো, তিনটা, চারটা, পাঁচটা। পাঁচটা পদকে একটা পদের মধ্যে আমরা পরিণত করতেছি। তার মানে হচ্ছে এক হচ্ছে সংক্ষেপ করতেছি, আমরা বাক্যকে সংক্ষেপ করে একটা শব্দের মধ্যে নিয়ে আসতেছি। আর একটা হচ্ছে এক প্রতিকরণ করতেছি। অনেকগুলো পদ থাকে, সে পদটাকে একটা পদে পরিণত করতেছি। বিভক্তি কিভাবে লোপ পায় ওইটা হচ্ছে আমরা পরবর্তীতে যখন কোনো সমাস করবো তখন হচ্ছে বুঝতে পারবো, বা অন্য সমাসের মধ্যে আসবে, ওটা পরে বুঝবো আমরা। এখন সমাসের পাঁচটা প্রতীকী আছে। প্রতীকী মানে হচ্ছে সমাসের পাঁচটা বেসিক জিনিস আছে। এই জিনিসগুলো না জানলে সমাস আসলে বুঝতে পারবো না। এখন আমরা ওই জিনিসগুলো শেখার চেষ্টা করবো। এই যে একটা পুরো বাক্যকে আমরা একটা শব্দে পরিণত করতেছি, এই সবগুলো জিনিসের একটা করে নাম আছে। যেমন এই যে মৌ সংগ্রহ করে যে মাছি, এই যে পাঁচটা পদ, এই পদগুলা একত্রে আমরা বলবো ব্যাস বাক্য। আমরা আগে পাঁচটা নাম এখানে লিখে নিই, তাহলে বুঝতে সুবিধা হবে। ব্যাস বাক্য হচ্ছে সমান পদ, হচ্ছে সমস্ত পদ। আর সমস্ত পদের দুইটা অংশ, একটা হচ্ছে পূর্বপদ, এপাশে, আরেকটা হচ্ছে পরপদ। সাউন্ড ছিল না, আচ্ছা সাউন্ড ছিল কিনা আসলে বুঝতে পারিনি। আমি আবার প্রথম থেকে একটু বলতেছি, তাড়াতাড়ি বুঝে নেই। সমাসের কাজ হচ্ছে দুইটা কাজ, একটা হচ্ছে সংক্ষেপ করা, আর একটা হচ্ছে এক প্রতিকরণ করা। সংক্ষেপ করে কিভাবে? যেমন একটা সম্পূর্ণ বাক্যকে একটা শব্দের মধ্যে পরিণত করতেছে, তার মানে হচ্ছে সংক্ষেপ করতেছে। এটা কিন্তু সাউন্ড আছে না?
একটা হচ্ছে এই যে একটা সম্পূর্ণ বাক্যকে একটা শব্দের মধ্যে পরিণত করতেছে, আরেকটা হচ্ছে তার মানে হচ্ছে সংক্ষেপ করতেছে, আরেকটা হচ্ছে একপদীকরণ। বাক্যের মধ্যে ব্যবহৃত প্রতিটা শব্দ হচ্ছে একটা করে পদ। এখানে 3টা পদ আছে, 3টা পদকে একটা পদে পরিণত করতেছে। নিচের উদাহরণের মধ্যে 5টা পদ আছে, 5টা পদকে একটা পদের মধ্যে পরিণত করতেছে। তার মানে হচ্ছে সমাসের যে সমাসের 5টা প্রকৃতির কথা বলছি আমরা। প্রতিটা সমাস বোঝার জন্য এইসব জিনিসগুলো জেনে রাখি, এই জিনিসগুলো বোঝা হচ্ছে সবচেয়ে জরুরি। এক নম্বর হচ্ছে ব্যাস বাক্য, তারপর হচ্ছে সমান পদ, তারপর হচ্ছে সমস্ত পদ। আর সমস্ত পদের মধ্যে থাকবে 2টা অংশ, একটা হচ্ছে পূর্বপদ আর একটা হচ্ছে পরপদ। এখন আমরা দেখি এই জিনিসগুলো আসলে কি। এই যে আমরা লিখলাম মৌ সংগ্রহ করে যে মাছি, এই সম্পূর্ণ বাক্যটা হচ্ছে একটা ব্যাস বাক্য। ব্যাস বাক্যে আরো 2টা নাম আছে, একটা হচ্ছে সমাস বাক্য আর একটা হচ্ছে বিগ্রহ বাক্য। এখন ব্যাস বাক্যের মধ্যে যে আমরা বলছি যে প্রতিটা আলাদা আলাদা পদ, এই যে মৌ সংগ্রহ করে যে মাছি, এই প্রতিটা আলাদা আলাদা পদ এক একটা হচ্ছে সমসমান পদ। পুরো বাক্যটা হচ্ছে ব্যাস বাক্য, আর বাক্যের মধ্যে প্রতিটা যে আলাদা আলাদা শব্দ, ওই শব্দগুলো হচ্ছে একটা সমসমান পদ। আর সমসমান পদগুলো মিলে যে একটা পদে পরিণত করে, আমরা যে বলছি একপদীকরণ, এই যে একটা পদে পরিণত করবো, এই পদটাকে বলবো আমরা সমস্ত পদ। আচ্ছা আবার বলি, পুরো বাক্যটা হচ্ছে ব্যাস বাক্য, বাক্যের মধ্যে আলাদা আলাদা যে শব্দগুলো, প্রতিটা শব্দ হচ্ছে সমসমান পদ। আর সমসমান পদগুলো মিলে যে একটা পদে পরিণত করবো আমরা, ওই পদটার নাম হচ্ছে সমস্ত পদ। সমস্ত পদটা বোঝাই সবচেয়ে ইম্পর্টেন্ট। সমস্ত পদের 2টা অংশ থাকে, প্রতিটা সমস্ত পদে সমাস যতগুলো শব্দ আসবে প্রতিটা সমস্ত পদে 2টা অংশ থাকবে। একটা হচ্ছে এই যে এখানে আমরা দেখি মৌমাছি, মৌমাছির মধ্যে একটা শব্দ হচ্ছে মৌ আর একটা হচ্ছে মাছি। এই মৌ এটাকে বলবো আমরা পূর্বপদ, আর মাছি হচ্ছে পরপদ। সমাস বুঝতে হলে পূর্বপদ পরপদ বুঝতে পারা খুবই ইম্পর্টেন্ট। কারণ হচ্ছে প্রতিটা সমাস হচ্ছে নির্ণয় করা হয় পূর্বপদ পরপদের মাধ্যমে। আমরা যখন ডিটেইলস আলোচনায় যাবো সমাসের, তখন আমরা ক্লিয়ারলি বুঝতে পারবো জিনিসটা। এখন আপাতত একটু কম মনে রাখতেই হবে। পুরো বাক্যটাকে বলবো ব্যাস বাক্য, বাক্যের প্রতিটা শব্দকে বলবো সমসমান পদ, আর হচ্ছে সমসমান পদটা মিলে যে একটা পদে পরিণত করে ওইটা হচ্ছে সমস্ত পদ। সমস্ত পদের 2টা অংশ থাকবে, একটা অংশ হচ্ছে পূর্বপদ আর একটা অংশ হচ্ছে পরপদ। আচ্ছা, যেমন এই উদাহরণ সিংহাসন, সিংহাসনের মধ্যে 2টা শব্দ আছে, একটা হচ্ছে সিংহ আর একটা হচ্ছে আসন। এখানে সিংহ হচ্ছে পূর্বপদ আর আসন হচ্ছে পরপদ। ঠিক আছে, এই 5টা হচ্ছে সমাসের প্রতীকী। আচ্ছা, এখন আমরা মূল আলোচনায় ঢুকি, তাহলে আমরা ক্লিয়ার হবো আস্তে আস্তে। সমাস 6 প্রকারের, আমরা সবাই জানি, আরো কয়েকটা আছে ভিন্ন ভিন্ন প্রকার, ওগুলো আস্তে আস্তে বুঝবো। আচ্ছা, আমরা শুরু করি দ্বন্দ্ব সমাস দিয়ে। দ্বন্দ্ব সমাস হচ্ছে সমাসের মধ্যে সবচেয়ে সহজ যে সমাসটা, এটাই হচ্ছে দ্বন্দ্ব সমাস। কয়েকটা উদাহরণ দেখি। সাউন্ড কি শোনা যাচ্ছে কিনা একটু কমেন্টসের মধ্যে জানাও তো তোমরা। আচ্ছা, আপনি ক্লাস করেন। ও আচ্ছা, দ্বন্দ্ব সমাসের আমরা কয়েকটা উদাহরণ দিলাম। একটা হচ্ছে বাবা ও মা,
তারপর হচ্ছে দাও কুমড়া, হাটু বাজার, দেশে ও বিদেশে। ঠিক আছে, দ্বন্দ্ব সমাসে হচ্ছে এরকম শব্দগুলো জোড়ায় জোড়ায় আসবে, বুঝছো? দ্বন্দ্ব সমাসে আসলে এটা আমরা ব্যাস বাক্য লিখছি এখানে, আর মূল শব্দটা হবে বাবা মা, মাঝখানে হাইফেন বসবে শুধু। আচ্ছা, এখন দ্বন্দ্ব সমাস হচ্ছে এই যে লিখলাম বাবা ও মা, দাও কুমড়া, হাটু বাজার, দেশে ও বিদেশে, এরকম জোড়া জোড়া শব্দগুলো আসবে। এখন এই শব্দগুলো আবার প্রকারভেদ আছে, যেমন হচ্ছে মিলনার্থক দ্বন্দ্ব আছে। মিলনার্থক দ্বন্দ্ব কোনগুলা আমরা মনে রাখবো এভাবে, যেগুলোর মধ্যে বৈবাহিক সম্পর্ক আমরা পাবো, যেমন হচ্ছে বাবা মা, চাচা চাচি, নানা নানি, দাদা দাদি, বৈবাহিক সম্পর্ক যেগুলোর মধ্যে থাকবে ওইগুলো হচ্ছে মিলনার্থক দ্বন্দ্ব। এরপর লিখলাম যে দা কুমড়া, মানে বিরোধী সম্পর্ক যেগুলো থাকবে ওইগুলো হচ্ছে বিরোধাত্মক দ্বন্দ্ব। তারপর হচ্ছে হাটু বাজার, হাট বাজার মানে আমরা একই শব্দ বুঝতেছি, হাট যা বাজার যা, টাকা যা পয়সাও তা, এগুলো হচ্ছে সমার্থক দ্বন্দ্ব। ঠিক আছে, এরকম অনেকগুলো প্রকারভেদ আছে, যেমন হচ্ছে মিলনার্থক, বিরোধাত্মক, সমার্থক, তারপর সমুচ্চারিত, এরকম অনেকগুলো আছে। সব প্রকারভেদ জানতে হবে না, আমরা বোঝার জন্য হচ্ছে এগুলো বললাম। এখানে একটা ডিফারেন্স আছে, এই যে উদাহরণগুলো লিখলাম এই উদাহরণগুলোর মধ্যে একটা ব্যতিক্রম আছে। আমরা 3 নম্বরে কি বলছিলাম? 3 নম্বরে বলছিলাম বিভক্তি লোপ করে। তিন নম্বরে বলছিলাম আমরা কি, যে সমাসের কাজ হচ্ছে 3টা বলছিলাম না? একটা হচ্ছে সংক্ষেপ করে, আরেকটা হচ্ছে একপদীকরণ করে, আরেকটা হচ্ছে বিভক্তি লোপ করে। আচ্ছা, বিভক্তি কোনগুলা ক্লাসে থাকলে আমরা সুবিধা হইতো, বুঝে হইতো। বিভক্তি হচ্ছে, বিভক্তি তো পড়ছো না, শূন্য বিভক্তি, দ্বিতীয়া, তৃতীয়া, চতুর্থী, পঞ্চমী, ষষ্ঠী আর সপ্তমী, 7টা বিভক্তি। দ্বিতীয় বিভক্তি হচ্ছে কে রে, তৃতীয়া কি দ্বারা দিয়া, তাই না? চতুর্থীয় হচ্ছে কে রে, পঞ্চমী কি হইতে থেকে চে, ষষ্ঠী হচ্ছে র এর, সপ্তমী হচ্ছে এ অতে, এগুলো হচ্ছে বিভক্তি। আরেকটা আছে শূন্য বিভক্তি, যার মানে যেখানে কোনো বিভক্তি থাকে না। এখন আমরা বলছি যে সমাস হচ্ছে কি করে, বিভক্তি লোপ করে। কিন্তু এখানে একটা উদাহরণ আছে যেগুলোর মধ্যে আসলে সমাস এই কাজটা করে নাই, যেখানে হচ্ছে বিভক্তি লোপ করে নাই। আমরা আসলে এই যে লিখলাম দেশে ও বিদেশে, মূল শব্দটা কি? মূল শব্দটা হচ্ছে দেশ, আর মূল শব্দটা হচ্ছে বিদেশ। ঠিক আছে, যখন আমি বলবো দেশে, দেশে মানে কি হচ্ছে, দেশ প্লাস এ হচ্ছে, তার মানে হচ্ছে সপ্তমী বিভক্তি পাচ্ছি না আমরা এখানে। তার মানে আমরা এখানে একটা সপ্তমী বিভক্তি পাচ্ছি, দেশ যোগ এ, দেশে বিদেশে। তারপর হাটে বাজারে যদি আমরা বলতাম তাইলেও এখানে কি হতো, বিভক্তিটা লোপ হইতো না। বিভক্তির লোপ না হওয়ার কারণে এটা একটা অন্য অর্থ গঠন করবে। অন্য অর্থ বলতে এই সমাসটাকে আমরা দ্বন্দ্ব সমাসই বলবো, এটাকে বলবো আমরা অলুক দ্বন্দ্ব। এটাকে আমরা বলবো অলুক দ্বন্দ্ব, কারণ হচ্ছে এখানে বিভক্তিটা লোপ হয় নাই। বুঝতে পারছেন আপনারা? যতগুলো উদাহরণ আছে কোনোটার মধ্যে বিভক্তি নাই, দেখবা বাবা ও মা কোনো বিভক্তি নাই, শূন্য বিভক্তি, দাও কুমড়া, হাটু বাজার। কিন্তু আমরা যখন দেশে বিদেশে বলছি, দেশ ও বিদেশ যদি বলতাম তাইলে হচ্ছে এটা বিপরীতার্থক দ্বন্দ্ব হইতো। ঠিক আছে, দেশ ও বিদেশ, আমরা দেশের কথা বলতেছি, বিদেশের কথা বলতেছি। কিন্তু যখন আমি বলতেছি দেশে ও বিদেশে, তার মানে হচ্ছে আমার বিভক্তিটা লোপ পায় নাই। আর বিভক্তিটা লোপ না পাওয়ার কারণে এটা একটা অন্য নাম দিতে হবে আমাদেরকে, অন্য নামটা হচ্ছে অলুক দ্বন্দ্ব হয়ে যাবে। এটা বুঝতে পারছেন সবাই? আশা করি বুঝতে পারছো। আর দ্বন্দ্ব সমাসের তোমাদের পরীক্ষার মধ্যে দেয়া থাকবে এই জিনিসগুলো, বাবা ও মা, দাও কুমড়া। দ্বন্দ্ব সমাস চেনা হচ্ছে সবচেয়ে সহজ, একটা হচ্ছে জোড়ায় জোড়ায় আসবে আর মাঝখানে একটা হাইফেন থাকবে। আর দ্বন্দ্ব সমাসের ব্যাস বাক্য করা খুবই সহজ। তোমাদের পরীক্ষার মধ্যে আসলে মূলত আসবে যে ব্যাস বাক্য সহ সমাস নির্ণয় করো। তোমাকে হচ্ছে ব্যাস বাক্যটা লিখতে হবে আর হচ্ছে সমাসের নামটা লিখতে হবে। পরীক্ষার কোশ্চেনে দেওয়া থাকবে বাবা ও মা, বাবা মা, বাবা হাইফেন মা, ঠিক আছে, বা দা কুমড়া, হাট বাজার। তোমার কি করতে হবে, লিখতে হবে হাট ও বাজার, তারপর হচ্ছে পাশে লিখতে হবে যে দ্বন্দ্ব সমাস। বুঝতে পারছেন? আচ্ছা, তারপর এই জিনিসটা মনে রাখবা, এখানে একটা ডিফারেন্স আছে। যেমন যদি দেখি আমরা বিভক্তি লোপ পাই নাই, সেক্ষেত্রে আমরা এটাকে
অলুক দ্বন্দ্ব লিখতে হবে। অলুক দ্বন্দ্ব না লিখলে তোমরা কোনো নাম্বার পাবা না, মনে রাখবে এটা খুব ভালোভাবে। আচ্ছা, তারপর আমরা আসি আরেকটা সহজ সমাস, দ্বিগু। দ্বিগুণ নিচে কি ব আছে নাকি মনে হয়? আচ্ছা, দ্বিগু সমাস আমরা আরেকটা জিনিস বলা ভুলে গেছি আসলে। আবার আসি একটু দ্বন্দ্ব সমাসের মধ্যে। আরেকটা উদাহরণ যেটা লিখছিলাম আমরা ওইটাই লিখি, বাবা মা। আমরা বলছিলাম না যে সমস্ত পদের মধ্যে দুইটা অংশ থাকে, একটা হচ্ছে পূর্বপদ আরেকটা হচ্ছে পরপদ। দ্বন্দ্ব সমাসের মধ্যে লিখে রাখো তোমরা যারা ক্লাসটা করতেছো, এখানে হচ্ছে উভয় পদ প্রধান। ঠিক আছে, আমরা যখন আসলে বাবা মা বলবো, এখানে আসলে বাবাকেও প্রাধান্য দেওয়া হচ্ছে না, মাকেও বেশি প্রাধান্য দেওয়া হচ্ছে না, দুইজনকে সমান প্রাধান্য দেওয়া হচ্ছে। তারপর আমরা যখন বললাম দেশে বিদেশে, এমন না যে দেশকে বেশি প্রাধান্য দেওয়া হচ্ছে, বিদেশকে কম প্রাধান্য দেওয়া হচ্ছে, দুইটাকে সমান প্রাধান্য দেওয়া হচ্ছে। তারপর ভাই বোন, চাচা চাচি, নানা নানি, যাই বলি না কেন আমরা দুইটা শব্দ যখন একসাথে বলতেছি, দুইটা শব্দকে আমরা সমানভাবে প্রাধান্য দিচ্ছি। এই জন্য হচ্ছে এখানে পূর্বপদ ও পরপদ, আমরা আগে যেটা পড়ছিলাম সমস্ত পদের দুইটা অংশ থাকে, পূর্বপদ আর পরপদ। এই একমাত্র সমাস যেটা হচ্ছে উভয় পদই প্রধান থাকবে। এই জিনিসটা মনে রাখবো, প্রতিটা সমাসের আলাদা আলাদা পদটা প্রধান থাকে। ঠিক আছে, তারপর যেমন আমরা দ্বিগু সমাসের মধ্যে আমরা লিখব যে পরপদ প্রাধান্য পাবে। দ্বিগু সমাস হচ্ছে পরপদ প্রাধান্য পাবে। কিভাবে পরপদ প্রাধান্য পাবে? যেমন আমি একটা উদাহরণ লিখলাম, চৌরাস্তা। পঞ্চবটী। আচ্ছা, চৌরাস্তা, চৌরাস্তা কাকে বলে? চৌরাস্তা হচ্ছে চারটা রাস্তা যখন একসাথে মিলিত হয় ওইটাকে বলে আসলে চৌরাস্তা। এখন আমরা একটু লক্ষ্য করি, চৌরাস্তা বলতে আমরা কি আসলে চার শব্দটাকে প্রাধান্য দিচ্ছি বেশি, নাকি রাস্তা শব্দটাকে আসলে প্রাধান্য দিচ্ছি? আসলে আমরা রাস্তাটাকে প্রাধান্য দিচ্ছি। ওখানে হচ্ছে রাস্তার সংখ্যাটা বোঝানোর জন্য আমরা চার শব্দটার একটা সংক্ষিপ্ত রূপ ব্যবহার করতেছি। পঞ্চবটী বলতে আমরা আসলে পাঁচ শব্দটাকে প্রাধান্য দিচ্ছি না, আমরা আসলে পাঁচটা বট গাছ একসাথে আছে ওই জিনিসটাকে প্রাধান্য দিচ্ছি। তার মানে হচ্ছে পরপদটা বেশি প্রাধান্য পাচ্ছে। বুঝতে পারছো? যেমন আরো আরো উদাহরণ আছে বইয়ের মধ্যে। যেমন ধরো ষড়ঋতু বলতে, ষড়ঋতু বলতে ছয় শব্দটাকে আমরা প্রাধান্য দিচ্ছি না, আমরা আসলে ঋতুকে প্রাধান্য দিচ্ছি। ঋতুর সংখ্যা বোঝাতে আমরা ছয় শব্দটা ব্যবহার করতেছি। তার মানে হচ্ছে এই যে দুইটা পদ, চৌ হচ্ছে পূর্বপদ আর রাস্তা হচ্ছে পরপদ, প্রাধান্য পাচ্ছে কোন পদটা? প্রাধান্য পাচ্ছে আসলে এখানে পরপদটা। ঠিক আছে, দুইটা জিনিস থাকবে, একটা হচ্ছে পরপদ প্রাধান্য পাবে, আর হচ্ছে দ্বিগু সমাস চেনার সবচেয়ে সহজ উপায় হচ্ছে দ্বিগু সমাসের শুরুতে একটা সংখ্যার সংক্ষিপ্ত রূপ থাকবে। যেমন হচ্ছে চৌ, তারপর হচ্ছে পাঁচের সংক্ষিপ্ত রূপ হচ্ছে পঞ্চবটী, পঞ্চ, তারপর ধরো ছয়ের সংক্ষিপ্ত রূপ ষড়ঋতু, তারপর হচ্ছে এরকম তিন রাস্তা, তেপায়া, এরকম যত কিছু আছে সবগুলো হচ্ছে দ্বিগু সমাস। সামনে হচ্ছে মনে রাখবা, সামনে হচ্ছে একটা সংখ্যার সংক্ষিপ্ত অংশ থাকবে, আর হচ্ছে পরবর্তীতে একটা কথা থাকবে, ওইটাকে রিপ্রেজেন্ট করবে এই জিনিসটা। এখন দ্বিগু সমাসের বেশবাক্য করা হচ্ছে সবচেয়ে সহজ। এই যে সংখ্যাটা আছে, সংখ্যাটা লিখে দিবা 4, তারপর এই শব্দটা লিখে দিবা রাস্তা, আর শেষে হচ্ছে সমাহার। যতগুলো আছে একই নিয়মে। পঞ্চবটী মানে হচ্ছে পঞ্চ বটের সমাহার। তারপর আরো উদাহরণ বলো তো কয়েকটা। তারপর এই যে ষড়ঋতু, ষড়ঋতু মানে হচ্ছে 6 ঋতুর সমাহার। ঠিক আছে, এরকম দ্বিগু সমাস হচ্ছে সবচেয়ে সহজ। প্রথমে হচ্ছে একটা সংখ্যার
সংক্ষিপ্ত রূপ থাকবে, আর পরবর্তীতে হচ্ছে যে জিনিসটা থাকবে ওইটা লিখে হচ্ছে সমাহার লিখে দিবা। এখন দুই একটা এখানে ব্যতিক্রম আছে, যেমন হচ্ছে দেখে বোঝা যায় না আসলে। আমরা একটা উদাহরণ লিখি, যেমন হচ্ছে পশুরি। পশুরি আসলে আগেকালে হচ্ছে সের দিয়ে পরিমাপ করা হতো, এখন তো কেজিতে পরিমাপ করা হয়। তখন হচ্ছে সের দিয়ে পরিমাপ করা হতো। একটা হচ্ছে পাত্র ছিল, যে পাত্রের মধ্যে হচ্ছে 5 সের একসাথে হচ্ছে ওজন করা হতো। ওই যে 5 সের ওজন করা হতো ওইটাকে হচ্ছে পশুরি বলা হতো। তার মানে হচ্ছে পশুরি সমান সমান কী হবে, এটার ব্যাস বাক্য হবে 5 সেরের সমাহার। এরকম কয়েকটা ব্যতিক্রম আছে। আর একটা লিখতেছি আমরা 5 সেরের সমাহার। তারপর হচ্ছে নবরত্ন। নব শব্দের অর্থ এখানে আসলে নতুন না, নব শব্দের অর্থ হচ্ছে এখানে 9। সম্রাট আকবরের হচ্ছে 9 জন সভাসদ ছিল, যারা হচ্ছে আসলে বিশেষ গুণে পারদর্শী ছিল। আবুল ফজল, জলমিয়া, তানসেন, বীরবল, এরকম 9 জন বিখ্যাত ব্যক্তি ছিল, তাদেরকে একত্রে হচ্ছে নবরত্ন বলা হতো। তার মানে এখানে হচ্ছে 9 রত্নের সমাহার। এরকম যতগুলোই আসবে সংখ্যার সংক্ষিপ্ত রূপটা প্রথমে চলে যাবে, তারপর পাশের শব্দটা যেটা ওই শব্দটা আসবে, তারপর শেষে হচ্ছে সমাহার আসবে। দ্বিগু সমাসের ব্যাস বাক্য একই নিয়মে সবগুলা করা যাবে। ঠিক আছে? আচ্ছা, আমরা আবার বলি একটু। দ্বিগু সমাস হচ্ছে পরপদ প্রাধান্য পাবে। পরপদ প্রাধান্য পাবে কীভাবে? যেমন হচ্ছে আমরা একটু আগে যে বললাম, এখানে আসলে নবরত্ন, নবরত্ন বলতে এই যে 9 জন বিখ্যাত ব্যক্তি, ওই ব্যক্তিদেরকে আসলে প্রাধান্য দেওয়া হচ্ছে এখানে, 9 সংখ্যাটাকে না। ওরা যদি 10 জন হইতো আমরা 10 রত্নের সমাহার লিখতাম, ওরা যদি 5 জন হইতো আমরা 5 রত্নের সমাহার লিখতাম। সংখ্যাটা আসলে এখানে প্রাধান্য না, প্রাধান্য পাচ্ছে কি? প্রাধান্য পাচ্ছে আসলে সংখ্যার পরবর্তী যে জিনিসটা আমরা লিখতেছি, যেমন চৌরাস্তার পরে চৌরের পরে রাস্তা লিখতেছি, রাস্তাটা হচ্ছে প্রাধান্য পাচ্ছে। তার মানে হচ্ছে এখানে পরপদ প্রাধান্য পাচ্ছে। এবং হচ্ছে চেনার আরেকটা উপায় হচ্ছে যে সামনে একটা সংখ্যার সংক্ষিপ্ত রূপ থাকবে দ্বিগু সমাসের মধ্যে। ঠিক আছে? আচ্ছা, কতক্ষণ আছে স্যার? আছে 9 মিনিট আছে। আচ্ছা, আচ্ছা, আমরা আজকে এই দুইটাই পড়ব। পরবর্তী ক্লাসে এই দুইটা আমরা শুরু থেকে একটু বলে যাই। আমরা যা যা লিখছি দেখো একটু খাতায় মেনে যায় কিনা। সমাসের কাজ হচ্ছে কি? সমাসের কাজ হচ্ছে সংক্ষেপ করা, আর হচ্ছে একপদীকরণ করা। তারপর হচ্ছে আরেকটা জিনিস আমরা বলছিলাম বিভক্তি লোপ করা। ঠিক আছে? যেমন আমরা একটা উদাহরণ দিয়ে বলছিলাম, মৌ সংগ্রহ করে যে মাছি। আসলে সমাসের মূল কাজটাই হচ্ছে ভাষার মধ্যে সৌন্দর্য নিয়ে আসা, সহজ এবং সাবলীল ভাষায় যাতে আমরা কথা বলতে পারি। আমরা আসলে মৌ সংগ্রহ করে যে মাছি, এই কথাটা না বলে যদি মৌমাছি বলি, আমরা অনেক সহজে সুন্দরভাবে আমার মনের অভিব্যক্তিটা আসলে প্রকাশ করতে পারতেছি। তারপর সিংহ চিহ্নিত আসনে রাজা বসে আছেন, এটা যদি না বলে আমরা বলি যে সিংহাসনে বসে আছেন, আরও বেশি সুন্দর হয় এবং সহজে এবং সংক্ষিপ্তভাবে হচ্ছে আমরা আমার মনের ভাবটা প্রকাশ করতে পারি। সমাসের আসলে মূল কাজটা এটাই। প্রথমেই বলছিলাম সংক্ষেপ করে ফেলবে, তারপর হচ্ছে একপদীকরণ করবে, তারপর হচ্ছে বিভক্তির লোপ করবে। আচ্ছা, আমরা দ্বন্দ্ব সমাসের মধ্যে বলছিলাম সমাসের 5টা প্রতীতি, ওই জিনিসগুলো মনে রাখবো, আবার দেখবা একটু। 5টা প্রতীতি হচ্ছে, একটা হচ্ছে ব্যাস বাক্য থাকবে, ব্যাস বাক্যের যে আলাদা আলাদা পদগুলা, ওই পদগুলোর নাম হচ্ছে সমসমান পদ। এই সমসমান পদগুলো মিলে হচ্ছে একটা পদে যে পরিণত করে, ওই পদটার নাম হচ্ছে সমস্ত পদ। আর সমস্ত পদের মধ্যে 2টা অংশ থাকবে, একটার নাম হচ্ছে পূর্বপদ আর একটার নাম হচ্ছে পরপদ। পূর্বপদ ও পরপদ মনে রাখা খুবই জরুরি, কারণ হচ্ছে পূর্বপদ এবং পরপদ দিয়ে আমরা আসলে বুঝতে পারবো যে কোনটা হচ্ছে কোন সমাস। পুরোটা ক্লাস করলে আমরা আসলে সহজে বুঝতে পারবো। যেমন হচ্ছে আমরা 2টা সমাস পড়ছি আজকে, একটা হচ্ছে দ্বন্দ্ব সমাস। দ্বন্দ্ব সমাসের মধ্যে হচ্ছে উভয় পদ প্রধান, যেমন বাবা মা, চাচা চাচি, নানা নানি বা এগুলো যখন আমরা বলবো তখন আসলে 2টা পদকে সমান গুরুত্ব দেওয়া হচ্ছে, উভয় পদেই প্রাধান্য পাচ্ছে। আর দ্বিগু সমাসের ক্ষেত্রে আমরা দেখবো যে পরপদের প্রাধান্যটা বেশি পাচ্ছে। সামনে একটা সংখ্যা থাকবে কিন্তু সংখ্যার প্রাধান্যটা বেশি থাকতেছে না। যেমন চৌরাস্তা, 4টা রাস্তার সমাহার। আমরা যদি রাস্তা 3টা হইতো 3 রাস্তা বলতাম, কিন্তু এখানে আসলে মূল বিষয়টা হচ্ছে রাস্তাটা। ঠিক আছে? দ্বিগু সমাসটা নিয়ে একটু ঝামেলা আছে, বহুব্রীহি সংখ্যাবাচক বহুব্রীহির সাথে, এটা পরবর্তীতে আমরা বুঝতে পারবো। সংখ্যাবাচক বহুব্রীহির সাথে এটা একটু ক্ল্যাশ করে, পরবর্তী আলোচনায় এটা ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে? আজকের মতো এটুকুই। আল্লাহ হাফেজ।